আজকে আমরা আমাদের যে ক্যাপাসিটরের যে রেসপন্স এবং ইন্ডাক্টরের যে রেসপন্স বা ক্যাপাসিটর কি পরিমাণ বাধা প্রদান করে আমাদের এসি সার্কিটের মধ্যে এবং ইন্ডাক্টর কি পরিমাণ বাধা প্রদান করে ওইগুলা ক্যালকুলেশন করছিলাম, তাই না? ওই পর্যন্ত ছিলাম কি আমরা লাস্ট ক্লাসে? লাস্ট ক্লাস আমরা কি টিল এই পর্যন্ত ছিলাম যে আমাদের এক্স এল ক্যাপাসিটর এক্স এল পরিমাণ বাধা দেয়, সেটা হচ্ছে ওমেগা এল মানে ক্যাপাসিটেন্স, এবং হচ্ছে যে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আছে তাদের মাল্টিপ্লিকেশন, এবং সরি ইন্ডাক্টর আমাদের এই পরিমাণ বাধা দেয় এবং ক্যাপাসিটর আমাদেরকে বাধা দেয় হচ্ছে এক্স ইকুয়াল টু 1/ওমেগা সি। আমরা এগুলা যে কিভাবে আসছিল সেটা প্রমাণটা দেখছিলাম মনে লাস্ট ক্লাসে, তাই কিনা? আমরা কি দেখছিলাম, এগুলো দেখছিলাম? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমাদের বেসিক্যালি এই দুইটা জিনিস মনে রাখতে হবে যে একটা সার্কিটের মধ্যে আমার যে ক্যাপাসিটর বাধা দেয় এই বাধার পরিমাণ এত ওহম, এবং ইন্ডাক্টর যে বাধা দেয় সরি ক্যাপাসিটর যে বাধা দেয় এটার বাধার পরিমাণ হচ্ছে 1/ওমেগা সি ওহম, এবং ইন্ডাক্টর যে পরিমাণ বাধা দেয় তার বাধার পরিমাণ হচ্ছে ওমেগা এল ওহম, তাই কিনা? আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে, হ্যাঁ, আপনারা কি আমার হোয়াইট বোর্ড দেখতেছেন? হোয়াইট বোর্ডটা দেখতেছেন? আচ্ছা ওয়েট, আচ্ছা আচ্ছা ওয়েট। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার আমাদের অধিকাংশ সাবজেক্ট হচ্ছে দুইটা করে কুইজ হয়ে গেছে আর কি। তো এখন আমাদের হ্যাঁ ইলেকট্রিক স্যার তো পরে ক্লাস শুরু হয়েছে, তো হ্যাঁ আমাদের মাত্র একটা কুইজ হয়েছে স্যার। তো এখন হ্যাঁ আমাদের প্রেজেন্টেশনটাও বাকি আছে স্যার। তো আমাদের একটা কুইজ আর প্রেজেন্টেশনটা যদি অনলাইনে নেওয়া সম্ভব হতো স্যার, কারণ কি ক্লাস খোলার পরে দেখা গেছে যে সব স্যাররা কুইজ 2 এর ডেট দিয়ে রাখছে, মানে পুরো একটা ওয়েব যাবে স্যার। হ্যাঁ, আমরা কুইজ টুটার কথা আমি বলছিলাম, বাট কুইজ টুটা আমরা অনলাইনে দিতে পারবো না, বাট প্রেজেন্টেশনটা চাইলে আপনারা অনলাইনে দিতে পারেন, প্রেজেন্টেশনটা নেওয়া যায়, কিন্তু কুইজটা আলটিমেটলি নেওয়া যাবে। ঠিক স্যার আছে, তাহলে যদি আমাদেরকে টপিক বা এগুলো দিয়ে দিতেন স্যার ভালো হতো। প্রেজেন্টেশনের টপিক, জি স্যার। প্রেজেন্টেশনের টপিক আসলে আচ্ছা আমি প্রেজেন্টেশন নিয়ে এখনো চিন্তা করিনি আপনাদের, যেহেতু আমি 3টা সেকশনের ক্লাস নেই, 3টা সেকশনে আমি প্রেজেন্টেশন টপিক ফিক্সড করে একসাথে আমি প্রেজেন্টেশন হয়তো নিয়ে নেবো, এই 2-1 দিনের মধ্যে নিয়ে নেবো, ঠিক আছে? ওটা নিয়ে প্রবলেম নেই, আমরা অফ ডেতে হলে একদিন প্রেজেন্টেশন নিয়ে নেবো অনলাইনে, ঠিক আছে? বাট কুইজ টুটা আমাদের আপনাদের বলছে যে কুইজ টু আপনাদের আমাদের মানে খোলার যে ফার্স্ট ক্লাস ওই ক্লাসের মধ্যেই, মানে ফিজিক্যাল যে ফার্স্ট ক্লাস ওই ক্লাসের মধ্যেই আমরা কুইজ টু নিয়ে নেবো, এটা বলছিলাম আপনাদের নাকি? স্যার মনে হয় না বলা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, যদি না বলা হয়ে থাকে তাহলে আবার বলি, আমাদের নেক্সট উইক যে বলা হয়নি। আচ্ছা আমাদের আমাদের নেক্সট উইক যে ফার্স্ট ফিজিক্যাল ক্লাসটা নেব ওই ক্লাসের মধ্যে কুইজ টু নেব। আচ্ছা কুইজ টু সিলেবাসটা হচ্ছে, কুইজ টু সিলেবাস হচ্ছে, আপনারা কি আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমাদের কুইজ টু এর সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 13, ঠিক আছে? আমরা এই যে যে চ্যাপ্টারটা পড়াশোনা করতেছি এর আগের যে চ্যাপ্টারটা পড়াশোনা করছি ওই চ্যাপ্টারের মধ্যে যে যে টপিকগুলো পড়াশোনা করছি ওইগুলো থেকে আমাদের কুইজ টু হবে। ওখানে ছিল হচ্ছে আমাদের বেসিক অল্টারনেটিভ কারেন্ট ছিল, বেসিক এসি ছিল, বেসিক এসি ছিল, হ্যাঁ, তারপরে কি ছিল, তারপরে ছিল আমাদের ফেজ রিলেটেড কথাবার্তা ছিল, ফেজ রিলেটেড কথাবার্তা, ফেজ, হ্যাঁ, তারপর এভারেজ ভ্যালু ছিল, এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু ক্যালকুলেশন ছিল, আরএমএস ভ্যালু ক্যালকুলেশন ছিল। সো এগুলো থেকে মানে চ্যাপ্টার 13 এর মধ্যে আমাদের যেগুলো আমরা পড়াশোনা করছি ওইগুলো থেকে আলটিমেটলি আমাদের কি হবে, কুইজ টুটা হবে। কথা বুঝতে পারছি? কুইজ টুটা বুঝতে পারছি, কুইজ টুর সিলেবাস বুঝতে পারছি। আমরা যে চ্যাপ্টার 13 আছে আমাদের টেক্সট বুকের, এটা হচ্ছে আমাদের টেক্সট বুক, টেক্সট বুকের আমাদের টেক্সট বুকের চ্যাপ্টার যে 13 আছে, টেক্সট বুকের এটা হচ্ছে আমাদের টেক্সট বুক। আর আমাদের বয়েল স্ট্রিটের যে বুকটা আছে, হ্যাঁ,
বয়েলস্টের যে বুকটা আছে ওই বুকের যে চ্যাপ্টার 13, ওই চ্যাপ্টার 13 এর উপর আমাদের কুইজ হবে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। তো আমরা ইন্ডাক্টর, ক্যাপাসিটর কি পরিমাণ রেসপন্স করে আমাদের এসি সার্কিটের মধ্যে ওইগুলো দেখতেছিলাম। আমরা একটা সার্কিটের মধ্যে ইন্ডাক্টর এই পরিমাণ বাধা দেয় এবং একটা সার্কিটের মধ্যে ক্যাপাসিটর এই পরিমাণ বাধা দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাধাটার পরিমাণ বের করতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ওমেগার মানটা জানতে হবে এবং এল এর মানটা জানতে হবে। এটা আমাদের সার্কিটের মধ্যে দিয়ে দেওয়া থাকবে। তো আমরা কিভাবে বুঝবো যে আলটিমেটলি ওমেগার মানটা কত বা আমাদের ক্যাপাসিটরের ভ্যালু কত, ইন্ডাক্টরের ভ্যালু কত? সো আমরা যদি একটা সিম্পল একটা সার্কিট যদি নেই, সার্কিটের মধ্যে আমি দেখি একটা সোর্স আছে, সেটা সোর্স, এখানে একটা ইন্ডাক্টর দেওয়া আছে, ইন্ডাক্টর আমরা এইভাবে প্লট করি বা ড্র করি, আমাদের পেঁচানো তার, এবং একটা ক্যাপাসিটর ধরলাম হচ্ছে দেওয়া আছে এরকম, বলে দেওয়া আছে এটার ভ্যালু আপনাকে কিছু বলে দেওয়া না, এটা বলে দেওয়া আছে 0.1 হেনরি, এরকম মান দেওয়া আছে 0.1 হেনরি, এবং এটার মান দেওয়া আছে ধরলাম হচ্ছে 50 মাইক্রোফ্যারাড, 50 মাইক্রোফ্যারাড, এবং আমাদের সোর্স ভোল্টেজের মান দেওয়া আছে 10 sin 377 t। এবার আপনাকে সার্কিটটা দিয়ে বলা হলো আপনি এখানে এক্স এল কত এবং এক্স সি কত সেটা ক্যালকুলেট করেন। কথা বোঝা গেছে? তাহলে আলটিমেটলি আমরা এক্স এল এবং এক্স সি যদি ক্যালকুলেট করতে চাই, সার্কিট থেকে যদি আমরা এক্স এল এবং এক্স সি ক্যালকুলেট করতে চাই, তাহলে কি করা লাগবে বলেন তো আমাকে? এক্স এল সমান আমরা কি জানি? এক্স এল সমান সমান কি জানি? ওমেগা এল, তাই না? তাহলে আমাকে ওমেগার মান লাগবে, এল এর মান লাগবে। আচ্ছা, ওমেগা এবং এল এর মান কি সার্কিটে দিয়ে দেওয়া আছে বলেন তো? ওমেগার মান এবং এল এর মানটা কি দিয়ে দেওয়া আছে এই সার্কিটের মধ্যে? আচ্ছা, এটা কিসের ভ্যালু দেওয়া আছে বলতে পারবেন কি? এটা কিসের ভ্যালু দেওয়া আছে? ইন্ডাক্টরের কিসের ভ্যালু দেওয়া আছে? এটা কি ইন্ডাক্টরের বাধার পরিমাণ? এটা কি ইন্ডাক্টরের বাধার পরিমাণ? ওটা ইন্ডাকট্যান্স। আচ্ছা, ইন্ডাক্টরের, রাইট। তার মানে হচ্ছে এল এর মান দেওয়া আছে, এটা হচ্ছে এল, তাই না? এটা হচ্ছে এল, তাই কি না? জি স্যার। এটা হচ্ছে এল। আচ্ছা, তাহলে আমরা এল পেয়ে গেছি, আর ওমেগাটা কোথা থেকে পাবো বলেন তো? ওমেগা 10 sin ভোল্টেজ থেকে। রাইট রাইট, আমরা জানি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে, আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি? অ্যামপ্লিটিউড সাইন ওমেগা টি, তাই না? আমরা জানি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি এটা হয়, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানে ট্যান হচ্ছে অ্যামপ্লিটিউড, সাইন তো সাইনই, এই যে 377 হচ্ছে ওমেগা এবং টি তো টি, তার মানে ওমেগার মান দেওয়া আছে 377। তাহলে আলটিমেট আমার বাধার পরিমাণ কত আসবে? 377 ইন্টু 0.1। তাহলে কত আসে বলেন তো? এটা কত আসে বলেন তো? কত আসে বলেন তো? 37.7 ওহম, তাই কিনা? তাহলে এটা হচ্ছে এই সার্কিটের মধ্যে আমার ইন্ডাক্টরের বাধার পরিমাণ। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? ক্যালকুলেশনটা কি বুঝতে পারছি? আমার ইন্ডাক্টরের বাধার পরিমাণটা কিভাবে বের করা লাগবে, ক্যালকুলেশনটা কি বুঝতে পারছি? বা রিঅ্যাক্ট্যান্সটা কিভাবে বের করা লাগবে বুঝতে পারছি? এটাকে কি রেজিস্ট্যান্স বলে, এটাকে কি বলে? রিঅ্যাক্ট্যান্স, তাই না? এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। সো আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের যে মানটা সেটা বের করছি, সেটা হচ্ছে 37.7 ওহম। সবাই কি বুঝছেন? কাইন্ডলি বলেন তো বুঝছেন কিনা? এটা কিন্তু আমাদের লাগবে, ম্যাথ করতে গেলে লাগবে। বুঝতে পারছেন সবাই? যে বুঝছেন একটু রেসপন্স করেন, যে বুঝছেন সেই একটু রেসপন্স করেন। সবার রেসপন্স করা এরকম না। আরেকবার রিপিট করলে মেবি ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আরেকবার বিশেষ রিপিট করে করতেছি। ওমেগার মানটা রিপিট করলে ভালো আচ্ছা হয়। আচ্ছা, রাইট রাইট। ওমেগার মানটা আমাদের নেওয়ার জন্য কিভাবে আমরা ওমেগার মানটা নিলাম? তো আমরা জানি একটা একটা এসি সিগন্যালের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি বা ইউনিভার্সাল ইকুয়েশন কি? ইউনিভার্সাল ইকুয়েশন হচ্ছে এটা একটা অ্যামপ্লিটিউড থাকবে এম
সিগন্যালটা সাইন নাকি কজ সেটা থাকবে সাইন ওমেগা টি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। ওমেগা টি প্লাস আপনি ইচ্ছা করলে ফেজ দিয়ে দিতে পারেন, ফেজ থিটা। এটা হচ্ছে একটা ফুললি স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এটা হচ্ছে একটা এসি ভোল্টেজ এর বা একটা এসি কারেন্টের বা একটা এসি কোয়ান্টিটির স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তো আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কম্পেয়ার করলে কি পাবো, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি আমরা কি পাচ্ছি যে সাইনের আগে যেটা সে হচ্ছে অ্যামপ্লিটিউড, তাই না? অ্যামপ্লিটিউড, তাহলে অ্যামপ্লিটিউডটা কত? 10। এই সিগন্যালের জন্য অ্যামপ্লিটিউড 10, সাইনের সাথে কম্পেয়ার করলে সাইন 377 যেটা আছে এটা টি এর সাথে দেখেন অ্যাটাচ করা আছে, তাহলে ওমেগা টি যেটা সেটা হচ্ছে এটা, তাই না? ওমেগা টি যেটা, ওমেগা টি মানে হচ্ছে কত? ওমেগা টি ইকুয়াল টু কত আমরা লিখতে পারি? 377 টি, 377 তাই কি না? সো টি যদি আমি কাটাকাটি করে ফেলি দুই পাশ থেকে তাহলে আমার ওমেগার মান আসছে 377, তাই না? এবং এখানে থিটার মান কত বলেন তো? থিটার মানটা কত? এখানে থিটার মানটা হচ্ছে 0, তাই না? কিছুই দেওয়া নাই, তার মানে হচ্ছে থিটার মান হচ্ছে 0, তাই কি না? প্লাস দিয়ে কিছু দেওয়া আছে, প্লাস দিয়ে কিছুই দেওয়া নাই, তার মানে হচ্ছে থিটার মানটা 0। এখন কি আমরা বুঝতে পারছি ওমেগার মানটা কিভাবে 377 আসলো? বুঝতে পারছি ওমেগার মানটা কিভাবে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে যখন কম্পেয়ার করব, কম্পেয়ার করলে আলটিমেটলি বুঝতে পারবো যে ওমেগার মানটা কত। আপনাকে যদি বলি আমার এখানে যে সোর্স আছে সোর্সের অ্যামপ্লিটিউড কত, আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য সোর্স ভোল্টেজ ইন দিস সার্কিট, তাহলে আপনি কি বলবেন যে অ্যামপ্লিটিউডের মান কত? 10। কি জন্য? কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব? স্ট্যান্ডার্ডের সাথে যদি কম্পেয়ার করি তাহলে স্ট্যান্ডার্ডের মধ্যে প্রথমে থাকে অ্যামপ্লিটিউড এম সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে আমরা দেখতে পাবো যে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 10। অ্যামপ্লিটিউড বা এই সিগন্যালটা ম্যাক্সিমাম পিক বা এই সিগন্যালটাকে যদি আমি প্লট করি বা ড্র করি এবং যদি ড্র করি তাহলে এটা কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজের মধ্যে মুভ করবে? 10 ভোল্টেজ, ম্যাক্সিমাম 10 ভোল্টেজ সাথে মুভ করবে। 10 ভোল্ট থেকে 10 ভোল্ট, ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে -10 থেকে 10 বা 10 থেকে -10 পর্যন্ত, তাই কিনা? সো এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 10। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? তো এইভাবে আলটিমেটলি আমরা কম্পেয়ার করে সিগন্যালের ভ্যালুগুলা নিয়ে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ছিলাম কিভাবে হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বের করা যায় সেটার মধ্যে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সটা বের করছি। আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করবো? আমরা পাশে ক্যালকুলেট করি। ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ক্যালকুলেট করতে হলে কি করতে হবে? x ইকুয়াল টু 1 বাই ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সের মান হচ্ছে 1 বাই ওমেগা সি, তাই না? 1 বাই ওমেগা সি। তো আমরা মানগুলা পুট করি। 1 বাই হচ্ছে ওমেগার মান কত? এই যে 377 ইনটু হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের মান কত? সরি, আমাদের ক্যাপাসিটেন্সের মান হচ্ছে 50 মাইক্রোফ্যারাডে, তাই না? আমরা এখানে বসাবো 50, যেহেতু মাইক্রোফ্যারাডে হবে tan ইনভার্স কত হবে? ইনটু tan ইনভার্স কত? 6। এক্স্যাক্টলি রাইট। সো এটা ক্যালকুলেট করলে কত আসে বলেন তো? এটা ক্যালকুলেট করলে কত আসে? 1 বাই 377 ইনটু 50 ইনটু tan ইনভার্স 6। ফার্স্ট ক্যালকুলেট করে আমাকে বলে দেন আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সের মানটা কত? একটু ফার্স্ট ক্যালকুলেট করে দেন, বা ক্যাপাসিটেন্স কি পরিমাণ বাধা দিচ্ছে সার্কিটের মধ্যে সেইটার মানটা কত? একটু ফার্স্ট ক্যালকুলেশন করে দেন। 1 by 377 into 50 into 10 over 6. Sir, 53.05. 53.05 ওহম। তাহলে ক্যাপাসিটর আমার এই সার্কিটের মধ্যে এই পরিমাণ বাধা দিচ্ছে।
তো আমরা বুঝতে পারছি কিভাবে একটা সার্কিট দিলে ওইখান থেকে ক্যাপাসিটর কি পরিমাণ বাড়া যাচ্ছে, ইন্ডাক্টর কিভাবে বাড়া যাচ্ছে সেটা বের করা লাগবে। বুঝতে পারছি? বুঝছি সবাই? বুঝছি। আচ্ছা, আমি ধরে নিলাম আপনারা বুঝতে পারছেন। এটা খুবই সিম্পল। আমরা জাস্ট আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে ক্যাপাসিট্যান্স যদি আমি গুণ করি এবং এটাকে যদি 1 বাই পুট করি তাহলে আলটিমেটলি আমার ক্যাপাসিট্যান্স রিঅ্যাক্ট্যান্স আমার বের হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স রিঅ্যাক্ট্যান্স। এটা কি ক্যাপাসিট্যান্স রিঅ্যাক্ট্যান্স আর এটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, তাই না? দুইটাই হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, দুইটাই হচ্ছে বাধা, বাট একটা হচ্ছে ক্যাপাসিটিভ, একটা হচ্ছে ইন্ডাকটিভ। বুঝতে পারছি? আর যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা ডিরেক্ট বলবো রেজিস্ট্যান্স, আর এইগুলোকে আমরা কি বলবো? রিঅ্যাক্ট্যান্স। রিঅ্যাক্ট্যান্স, তাই না? আপনাকে যদি বলা হয় যে হোয়াট ইজ রিঅ্যাক্ট্যান্স, আপনি কি বলবেন? আপনাকে যদি কোশ্চেন করা হয় হোয়াট ইজ রিঅ্যাক্ট্যান্স, তাহলে আপনাকে বলতে হবে যে the opposition built by the capacitor or inductor in an AC circuit is known as the reactance. দেরি হবে, মোটামুটি দুইটা আড়াইটা বাজে যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো what is the reactance? Reactance is the opposition অথবা obstacle অথবা কি বলবো আমরা, বাধা যেটা দেয় একই সার্কিটের মধ্যে ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টরের মাধ্যমে, বা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যে বাধাটা দেয় সেটাই হচ্ছে আলটিমেটলি আমাদের রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে? এইভাবে গুছায় লাগবে, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের ম্যাথের মধ্যে ফিরে যাই। আমাদের চ্যাপ্টারে যে ম্যাথ আছে ম্যাথের মধ্যে একটু ফিরে যাই, ওইখানে গেলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি সবাই আমার বইয়ের পিডিএফটা দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ওকে। সো আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু মেজারমেন্ট কিভাবে করে সেটা দেখলাম, বা এখানে প্রুফও দিয়ে দেওয়া আছে কিভাবে করা যায়। হ্যাঁ, এবং ক্যাপাসিটর ইন্ডাক্টরের যে ভোল্টেজ এবং ইন্ডাক্টর যে কারেন্টের রিলেশন যেটা, সেইটা আমরা গত দিনে এখান থেকে ডেরিভেশন শুরু করছিলাম। তো এখানে ইন্ডাক্টরের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ডেরিভেটিভ রিলেশন এবং ইন্ডাক্টরের কারেন্ট ও ভোল্টেজের মধ্যে ইন্টিগ্রেটিভ রিলেশন দিয়ে দেওয়া আছে, এবং ক্যাপাসিটরের ক্ষেত্রেও সেম দেওয়া আছে। আপনি দুইটা ইকুয়েশনই দিয়ে আপনি যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকে ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন। লাইক আপনাকে যদি ইন্ডাক্টরের কারেন্ট দিয়ে দেওয়া থাকে তাহলে ইন্ডাক্টরের কারেন্টকে যদি আপনি ডেরিভেশন করেন, ডেরিভেটিভ করে যদি আপনি ইন্ডাক্টরের ভ্যালু দিয়ে গুণ করেন, তাহলে আপনি ইন্ডাক্টরের অ্যাক্রসে কি পাবেন? ভোল্টেজ পেয়ে যাবেন। অথবা আপনার একটা ইন্ডাক্টরের অ্যাক্রস যদি ভোল্টেজ দেওয়া থাকে, লাইক আপনার ধরেন একটা ইন্ডাক্টর আছে, এখানে একটা ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের অ্যাক্রসে আপনার এই ভোল্টেজটা দিয়ে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে আপনার ভিএল। ভিএল এর মান বলে দেওয়া আছে ধরেন হচ্ছে 5 sin ওমেগা টি। সাপোজ ধরেন বলে দেওয়া আছে আপনাকে 5 sin ওমেগা টি বলে দেওয়া আছে। ঠিক আছে, এটাকে আপনার বলে দেওয়া আছে। সো আপনার যদি এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজের মানটা বলে দেওয়া থাকে, তাহলে আপনি এই ইন্ডাক্টর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারবেন। কিভাবে? এই ইন্ডাক্টরের ভ্যালুটা আপনি পুট করবেন, এটাকে আপনি ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করে আপনি যে এই যে ইন্ডাক্টরের যে ভ্যালু এটা দিয়ে ভাগ করলে আলটিমেটলি আপনি এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা পেয়ে যাবেন। কথা বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি? আপনাকে যদি একটা ভ্যালু দিয়ে দেওয়া থাকে, আপনার ইন্ডাক্টরে যদি ভোল্টেজ দিয়ে দেওয়া থাকে, তাহলে আপনি এটা কারেন্ট বের করতে পারবেন, অথবা ইন্ডাক্টরে যদি কারেন্ট দিয়ে দেওয়া থাকে আপনি ভোল্টেজ বের করতে পারবেন। ইন দ্য সেম ম্যানার আপনাকে যদি ক্যাপাসিটরের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা দিয়ে দেওয়া থাকে, আপনি এটা কারেন্ট বের করতে পারবেন। জাস্ট ডেরিভেশন করবেন, ডেরিভেটিভ করবেন, একবার ডেরিভেটিভ করবেন। এই যেটাকে ডেরিভেটিভ করলে কি হবে? এটাকে ডেরিভেটিভ করলে হবে হচ্ছে, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে বলেন তো? বলতে পারবেন এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? ডিভিএল বা ddt of 5 sin ওমেগা টি। এটা আমাদের সিম্পল একটা ডেরিভেশন। ডেরিভেটিভ করলে কি হবে? হবে হচ্ছে ওমেগা 5 ওমেগা cos ওমেগা টি, তাই না? cos ওমেগা টি। সো এটাকে ডেরিভেটিভ করলে যদি এটা হয়, এটাকে আপনি যদি জাস্ট এল দিয়ে গুণ করেন, যদি ইন্ডাক্টরের ভ্যালুটা দেওয়া থাকে 0.1 হেনরি যদি দেওয়া থাকে, তাহলে কি হবে? তাহলে এটাকে যদি আপনি 0.1 দিয়ে আপনি গুণ করেন, 0.1 দিয়ে গুণ করেন,
এই যে এই ইকুয়েশন মতো যদি আপনি গুণ করেন তাহলে আপনি আলটিমেটলি VL এর সরি এটা তো VL এর মান দিয়ে দেওয়া ছিল, আচ্ছা আমি ভুল করছি, VL এর মান দিয়ে দেওয়া ছিল, এটাকে আবার ইন্টিগ্রেট করা দরকার ছিল তাই না, ইন্টিগ্রেট করা দরকার ছিল, ইন্টিগ্রেট করে তারপরে L দিয়ে ভাগ করা দরকার ছিল, ভাগ করলে আলটিমেটলি আমরা IL টা পেয়ে যেতাম। আমি এটা উল্টা করছি আর কি। সাপোজ ধরেন এটা আপনাকে VL না বলে এটা আমরা বললাম হচ্ছে এটা হচ্ছে IL, মানে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ IL। এই যে এই ভ্যালুটা IL। তাহলে আমরা ডেরিভেশন করছি, ডেরিভেশন করলে এটা আমরা কি পাচ্ছি, এটাকে যদি আমি গুণ করি 0.1 দিয়ে আমি যদি গুণ করি, যদি আমি গুণ করি তাহলে আলটিমেটলি আমি কি পাবো হচ্ছে 0.5 ওমেগা কস ওমেগা টি। এটাই হচ্ছে আলটিমেটলি আমার কিসের মান, এটা হচ্ছে আলটিমেটলি আমার VL এর মান, VL বা আমাদের যে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, এই ভোল্টেজের মানটা হচ্ছে এটা। কথা বোঝা গেছে? তো আমরা সিম্পলি হচ্ছে আমাদের যদি কারেন্টের মান দেওয়া থাকে তাহলে আমরা ভোল্টেজ বের করতে পারবো, ভোল্টেজের মান দেওয়া থাকে তাহলে কারেন্ট বের করতে পারবো। ইটস নট এ বিগ ডিল, ঠিক আছে, ইটস নট এ বিগ ডিল। শুধুমাত্র আমাকে সিম্পলি একটা ডেরিভেশন করতে হবে অথবা একটা সিম্পলি একটা ইন্টিগ্রেশন করতে হবে, এইটাই হচ্ছে আমার কাজ। আর আমাদের রেজিস্টারের অ্যাক্রসে যদি আমরা বের করতে চাইতাম তখন আর কি আলটিমেটলি ব্যাপারটা সহজ ছিল, আমাদের কোনো ডেরিভেশন লাগতো না, শুধুমাত্র যদি ভোল্টেজের মান দেওয়া থাকতো তাহলে যদি রেজিস্ট্যান্সের ভোল্টেজ দিয়ে আমি ভাগ করে দিতাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যদি রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া থাকতো, সাপোজ ধরেন একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ, এটার মান হচ্ছে 10 ওহম, আমি যদি বলে দিই এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তাহলে আপনি এটার মধ্যে দিয়ে কারেন্টের মান বের করতে পারবেন না। কারেন্ট V ইকুয়াল টু IR, আয়ের মান কত, V/R, তাই না, V/R। সেখানে আমার কোনো ডেরিভেশন লাগতো না, আমি শুধুমাত্র ভোল্টেজকে ভাগ করে দিতাম ডিরেক্ট, তাই না, V10 কে যদি 10 দিয়ে ভাগ করে দিতাম তাহলে হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে ডিরেক্ট, তাই না। সো আমাদের যদি রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সের যদি ভোল্টেজ দেওয়া থাকে তাহলে মানে আমরা সিম্পলি বের করতে পারি। কারণ আমাদের ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের অ্যাক্রস যদি ভোল্টেজ দিয়ে দেওয়া থাকে তাহলে জাস্ট আমাকে একটা ডেরিভেশন করতে হয় অথবা একটা ইন্টিগ্রেশন করতে করে আর কি ভাগ দিতে হয় বা করে গুণ দিতে হয়, ঠিক আছে, হয়তো একটা ইন্টিগ্রেশন করতে হবে অথবা একটা ডেরিভেশন করতে হবে করে তারপরে ভাগ অথবা গুণ দিতে হবে। কথা বুঝতে পারছি আমরা, কথা বুঝতে পারছি ইন্ডাক্টর ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ বা কারেন্ট দেওয়া থাকলে ভোল্টেজ বা কারেন্ট কিভাবে বের করা লাগে, বুঝতে পারছি। আচ্ছা, ধরে নিলাম আপনারা এটা বুঝতে পারছেন, ধরে নিলাম আমি এটা বুঝতে পারছেন, যেহেতু বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাও যদি কেউ না বুঝেন কাইন্ডলি একটু কোশ্চেন করবেন যে আমি বুঝতেছি না স্যার, আমি এই পয়েন্টটা বুঝতেছি না। আচ্ছা, এখন আমরা আমাদের এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল 1 এর মধ্যে বলে দেওয়া আছে দ্য ভোল্টেজ অ্যাক্রস এ রেজিস্টর ইজ ইন্ডিকেটেড, মানে একটা রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে দিয়ে দেওয়া আছে। ফাইন্ড দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন ফর দ্য কারেন্ট ইফ দ্য রেজিস্টর ইজ 10 ওহম। মানে একটা সার্কিটের মধ্যে যদি আমার একটা সোর্স থাকে, সোর্স ভোল্টেজ থাকে এবং একটা রেজিস্ট্যান্স থাকে, যে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10 ওহম, আর এই সোর্স ভোল্টেজের মানটা দিয়ে দেওয়া আছে, যে ভোল্টেজের মানটা দিয়ে দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে A নাম্বারের জন্য, একটা হচ্ছে A এর জন্য, একটা B এর জন্য, দুইটা ভোল্টেজের মান দিয়ে দেওয়া আছে। সো আমাকে বলছে যে এই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করার জন্য। বুঝতে পারছি প্রবলেমটা কি, বুঝতে পারছি আমাদের কি বের করতে হবে সেটা বুঝতে পারছি। আমাকে এই সোর্স ভোল্টেজের মানটা দিয়ে দেওয়া আছে, সোর্স ভোল্টেজের মানটা দিয়ে দেওয়া আছে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা দিয়ে দেওয়া আছে সার্কিটের, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেইটা বের করতে হবে। তো কিভাবে বের করা যায়, সিম্পল V ইকুয়াল টু IR বা ওহমস ল দিয়ে বের করা যায়। V এর মান হচ্ছে V ইকুয়াল টু IR যদি আমি ইউজ করি তাহলে V ইকুয়াল টু IR যদি ইউজ করি তাহলে ভোল্টেজের যে অ্যামপ্লিটিউড, ওই অ্যামপ্লিটিউডকে শুধুমাত্র রেজিস্টর দিয়ে ভাগ যায়, আমরা জানি সেটা, তাই না, ভোল্টেজের যে অ্যামপ্লিটিউড শুধুমাত্র সেই অ্যামপ্লিটিউডকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ যায়। সো ভোল্টেজের প্রথম যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের অ্যামপ্লিটিউড 100, 100 কে আমরা রেজিস্টিভ ভ্যালু 10 দিয়ে ভাগ করছি, তাহলে আমার কারেন্টের অ্যামপ্লিটিউড আসছে হচ্ছে কত, 10। সো আমরা কারেন্ট অ্যামপ্লিটিউড 10 রাখছি এবং বাকি যা আছে তা লিখেছি। আমরা এটা অন্যভাবে সিম্পলি করতে পারি যে কারেন্টের মান I ইকুয়াল টু V/R,
ভি বাই আর, ভি এর মান কত দিয়ে দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে, এ এর ক্ষেত্রে যদি আমরা এ এর সলভ করি তাহলে বি এর মান দেওয়া আছে 100 সাইন কত 100 সাইন 377 377 এবং যদি ভাগ করি রেজিস্টিভ ভ্যালু 10 দিয়ে তাহলে শুধুমাত্র 10 দিয়ে ভাগ যাবে কাকে এই 100 কে, এই আমাদের এই যে আমাদের সাইনুসয়েডাল যে ফাংশনটা তার সাথে আমাদের রেজিস্টিভ ভ্যালুর কোনো সম্পর্ক নাই বা কোনো লেনা দেনা নাই। ঠিক আছে, আমি যদি ভাগ করি কত আসবে 10 আসবে, তাই কিনা 10 আসবে, 10 দিয়ে ভাগ করলে 10 আসবে, 10 সাইন 377 যা আছে তাই থাকবে 377 কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কারেন্টের মান। বুঝতে পারছি যে এটাই কিন্তু এখানে বের করছে, জাস্ট আলাদাভাবে ভাগ করছে, ভাগ করে আমাদের এখানে দিয়ে দিচ্ছে। সবাই কি বুঝতে পারতেছি? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের যদি একটা রেজিস্ট্যান্স থাকে সার্কিটের মধ্যে তাহলে রেজিস্ট্যান্স কিভাবে রেসপন্স করে বা আমরা কিভাবে কারেন্টের মানটা বের করতে পারি। এবং আমরা বি নাম্বারে যে বি নাম্বারের মধ্যে যদি ক্যালকুলেশনটা দেখি বি নাম্বারে একদম সেম ওইখানেও এটাকে ভাগ করা হয়েছে। বি এর ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি বি এর ক্ষেত্রে তাহলে বি এর ক্ষেত্রে কি হবে কারেন্টের মান আই ইকুয়াল টু ভি বাই আর, তাই না, ভি বাই আর। বি এর মান কত, বি এর মান দিয়ে দেওয়া আছে, এই যে বি এর মান দেওয়া আছে 25 যা দেওয়া আছে তাই 25 সাইন সাইন 377 টি প্লাস 60 ডিগ্রি দেওয়া আছে, প্লাস 60 দেওয়া আছে। এটাকে আমি ভাগ করবো কি দিয়ে, আমার রেজিস্টিভ ভ্যালু 10 দিয়ে। সো 10 দিয়ে ভাগ করলে বাকি যা আছে তার সাথে আবার কোনো মানে কোনো ধরনের কোনো রিলেশন নাই। সো শুধুমাত্র ভাগ যাবে 25 কে 25 ভাগ করলে হবে 2.5 এবং বাকি যা আছে তা আমি যেরকম আছে সেরকম লিখে দেবো। আমাদের যদি কোনো সার্কিটের মধ্যে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে তাহলে, ঠিক আছে, 377 টি প্লাস 60 যা আছে তাই, ঠিক আছে। সো এইটাই আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে, জাস্ট ভাগটা করছে আলাদা, ভাগ করে ওই ভ্যালুটা এখানে বসাইছে কারেন্টের অ্যামপ্লিটিউডের মধ্যে, ঠিক আছে। সো এখানে এই প্রবলেমটা এইভাবে আর কি সলভ করা হয়েছে। আমাদের এসি সার্কিটের মধ্যে যে সলভ আছে ওই সলভটা as like as DC except the function related to the AC signal। যদি সাইনের একটা ফাংশন দেওয়া থাকে তাহলে সাইন, যদি কসের ফাংশন দেওয়া থাকে তাহলে আলটিমেটলি কস। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা পরের এক্সাম্পলটাতে যাই। পরের এক্সাম্পলে কি বলা আছে দেখেন, the current through a 5 ohm resistor is given, find the sinusoidal expression for the voltage across the resistor। এখানে কি দেওয়া আছে, কারেন্টের মানটা দেওয়া আছে, আপনার ভোল্টেজের মানটা বের করা লাগবে, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে আমার একটা ধরলাম একটা সার্কিট আছে, ওই সার্কিটের মধ্যে আমার সোর্স, আচ্ছা আমি ডিসি সোর্স আগে বলতেছি, সরি, আমাদের এসি সোর্স থাকতে হবে। এখানে একটা সোর্স দেওয়া আছে, হ্যাঁ, এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স ধরলাম, একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, এরকম অনেকগুলো রেজিস্ট্যান্স ধরলাম দেওয়া আছে, হ্যাঁ। তার মধ্যে একটা রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স এই সোর্স ভোল্টেজের মান কিন্তু দেওয়া নাই, সোর্স ভোল্টেজের মান কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে
ধরলাম একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কত, এই রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দেওয়া আছে যে 5, এটার ভ্যালু হচ্ছে 5, এবং বলে দেওয়া আছে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে ওই কারেন্টের মানটা বলে দেওয়া আছে। কারেন্টের মানটা কত বলে দেওয়া আছে, এই যে কারেন্টের মানটা বলে দেওয়া আছে 40 sin এই যে ওমেগা টি 37 ওমেগা টি প্লাস হচ্ছে মানে যা যা আছে, ঠিক আছে, বলে দেওয়া আছে কারেন্টের মান। তাহলে আমার বলছে যে এই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কত বের করার জন্য। তাহলে আমরা কোন একটা রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ বের করতে চাই V5 বের করতে চাই, তাহলে কি করা লাগবে, IR, তাই না, IR। তাহলে কি ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে ওই কারেন্টকে আমার গুণ করতে হবে রেজিস্টিভ ভ্যালু দিয়ে। তো রেজিস্টিভ ভ্যালু কত, 5 দিয়ে যদি আমি গুণ করি এই কারেন্টকে, গুণ করলে কাকে গুণ করা হবে, কাকে গুণ করা লাগবে, শুধুমাত্র কারেন্টের অ্যামপ্লিটিউডকে গুণ করা লাগবে, তাই না। বাকি যে সাইন ফাংশন আছে তার সাথে কি তার কোনো সম্পর্ক আছে, তার সাথে তার কোনো সম্পর্ক নাই। সো 440 যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে আসবে কত, 200, আর বাকি যা আছে তা আমি লিখে দেবো 200, বাকি যা আছে তা আমি লিখে দেবো 200 sin 77 t প্লাস 30। আপনারা কি বুঝতেছেন আলটিমেটলি বুঝতেছেন আমি কি করতেছি, বুঝতেছেন, বা কি দেওয়া আছে কি বের করা লাগবে বুঝতে পারতেছেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আর পরের এক্সাম্পলটা যাই, আমাদের পরের এক্সাম্পলটাতে যাই। পরের এক্সাম্পল হচ্ছে পরের এক্সাম্পলে কি বলা আছে আমরা দেখি। এক্সাম্পল দিতে বলা আছে দ্য কারেন্ট থ্রু এ 0.1 হেনরি কয়েল ইজ প্রোভাইডেড। কয়েল মানে কি, কয়েল মানে হচ্ছে ইন্ডাক্টর। আমরা বলছি ইন্ডাক্টরকে কয়েল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো একটা ইন্ডাক্টর আছে একটা সার্কিটের মধ্যে, যার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ দিয়ে দেওয়া আছে। ফাইন্ড দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য কয়েল। ওই কয়েলের অ্যাক্রসে যে সাইনোসয়েডাল ভোল্টেজ সেটা বের করতে হবে, এবং বলছে কি স্কেচ দ্য ভি এন্ড আই কার্ভস, মানে ভোল্টেজ এবং কারেন্টের যেই কার্ভ আছে সেটাকে স্কেচ করতে হবে, মানে আঁকতে হবে। তো কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি বুঝেন তাহলে ইন্ডাক্টরের কোনো ম্যাথ আলটিমেটলি আপনার প্রবলেম হবে। সো কি বলা আছে হচ্ছে একটা সার্কিট আছে, যে সার্কিটের মধ্যে যা কিছু থাকুক, ধরলাম অনেক কিছু আছে, এখানে ধরলাম রেজিস্ট্যান্স আছে, এখানে ধরলাম হচ্ছে ক্যাপাসিট্যান্স আছে, কি আছে না আছে সার্কিটের মধ্যে বলে দেওয়া হয়, শুধু বলে দেওয়া হয় সার্কিটের মধ্যে একটা কয়েল আছে, এবং ওই কয়েলের যে ইন্ডাকটিভ ভ্যালু, ওই ভ্যালুর মান বলে দেওয়া আছে 0.1 হেনরি। 0.1 হেনরি, এটা কিসের মান দিয়ে দেওয়া আছে, এটা এল এর মান দিয়ে দেওয়া আছে, তাই না। যে হেনরি দিয়ে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে এল এর মান। এবং এই ইন্ডাক্টর দিয়ে যে কারেন্ট যাচ্ছে এই কারেন্টের মানটা বলে দেওয়া আছে এ নাম্বারের মধ্যে। কারেন্টের মানটা বলে দেওয়া আছে কত, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত বলে দেওয়া আছে, 10 sin 377 t, এটা বলে দেওয়া আছে। ইন্ডাক্টরের ভ্যালু দিয়ে দেওয়া আছে, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বলে দেওয়া আছে। আপনাকে বের করতে হবে এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা বের করতে হবে। তো ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ আমরা অনেকভাবে বের করতে পারি। এইখানে যে সিস্টেম বের করছে আমরা প্রথমে এইটা দেখি, তারপর আমরা দেখবো আলটিমেটলি এটা ছাড়াও কিভাবে বের করা যায় সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো এখানে প্রথমে কি করছে, এখানে প্রথমে আমাদের ইন্ডাক্টরের যে বাধা, ওই বাধার পরিমাণটা বের করছে। দেখেন ইন্ডাক্টরের বাধার পরিমাণ কিভাবে বের করছে। আমরা জানি ইন্ডাক্টরের বাধা হচ্ছে ওমেগা এল। এই সার্কিটের ওমেগা কত, আমরা ওমেগা কিভাবে বুঝবো যে ওমেগা কত, এই যে আমার কারেন্টের যে ভ্যালু দেওয়া আছে এই কারেন্টের ভ্যালুর মধ্যে দেখেন স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে আমরা কম্পেয়ার করলে ওমেগার মানটা পেয়ে যাবো 377, তাই না, 377, এবং এল এর মানটা দিয়ে দেওয়া আছে 0.1। তারপরে আমাদের ইন্ডাক্টরের যে বাধার পরিমাণ সেটা আমরা পাইছি হচ্ছে 37.7।
কথা বুঝতে পারছি? 37.7। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে আমরা যেমন জানি ভি ইকুয়াল টু আই আর, তাই না? আই আর। তো এই আরটা কি? আরটা হচ্ছে রেজিস্টিভ বাধার পরিমাণ। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে? ভি ইকুয়াল টু আই, ইন্ডাক্টরের বাধার পরিমাণ হবে এক্সএল। তাই হওয়ার কথা না? তাই হওয়ার কথা না? বলেন তো, তাই হওয়ার কথা না? ভি ইকুয়াল টু যে আই আর হয়, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টিভ বাধার পরিমাণ কি হবে? ভি ইকুয়াল টু আই এক্সএল। কারণ হচ্ছে এখানে তো আর নাই, এখানে হচ্ছে এক্সএল, তাই না? বুঝতে পারতেছি আমরা? বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি? যদি আমার রেজিস্টিভ সার্কিটের মধ্যে বাধার পরিমাণ বা ভোল্টেজের পরিমাণ ভি ইকুয়াল টু আই আর হয়, তাহলে ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে ইন্ডাক্টরের ভোল্টেজ হবে আই ইন্টু এক্সএল, তাই কিনা? আচ্ছা, তো তাই যদি হয় তাহলে আমরা এই ভোল্টেজের মানটা বের করে ফেলতে পারবো। যেখানে দেখেন আই এর মানটা এবং এক্সএল এর মানটা কি করছে? গুণ করছে। বাট আই এর মানটা গুণ মানে হচ্ছে আপনার টোটাল আই এর মানটা গুণ করলে হবে না, শুধুমাত্র গুণ হবে কার সাথে? আমরা জানি গুণ হয় শুধুমাত্র এই অ্যাম্পলিটিউডের সাথে, তাই না? একটু আগে আমরা দেখছি শুধুমাত্র গুণটা হয় কার সাথে? অ্যাম্পলিটিউডের সাথে। সেজন্য আমরা অ্যাম্পলিটিউডের সাথে এই আই এম এর সাথে আমার যে এক্সএল আছে, যে বাধার পরিমাণ, সেটা গুণ করছি। গুণ করার পর আমার ভোল্টেজের যে অ্যাম্পলিটিউড সেটা দাঁড়াইছে 377 ভোল্ট। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? অ্যাম্পলিটিউড, ভোল্টেজ অ্যাম্পলিটিউড 377 ভোল্ট লেখা লাগবে এবং বাকি যা আছে তা লেখা লাগবে। বাকি যা আছে তা লেখা লাগবে, সাইন 377 লেখা লাগবে। কিন্তু এটার সাথে প্লাস 90 কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে প্লাস 90 দা কোথা থেকে আসলো। তো আমরা যখন ডিরাইভেশন করছিলাম গতকালকে ক্লাসে বা লাস্ট ক্লাসে যখন আমরা ডিরাইভেশন করছিলাম, তখন আমরা দেখছিলাম যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ কি করে? 90 ডিগ্রি কি করে? লিড করে, বা ভোল্টেজের মানটা কারেন্টের যে ভ্যালু থাকে ওই ভ্যালু থেকে 90 ডিগ্রি আগায় থাকে। ভোল্টেজের ভ্যালু যদি এরকম থাকে, এটা যদি ভোল্টেজ হয়, তাহলে ইন্ডাক্টরের কারেন্টটা কি করে? 90 ডিগ্রি ল্যাগিং এ থাকে, 90 ডিগ্রি পিছনে থাকে। এটা যদি কারেন্ট হয়, কারেন্টের থেকে আমরা বলতে পারি, বা 90 ডিগ্রি আমরা বলতে পারি ভোল্টেজটা আগায় থাকে ইন্ডাক্টরের ক্ষেত্রে, তাই না? 90 ডিগ্রি আগায় থাকে। তো কারেন্টের যে ভ্যালু দিয়ে দেওয়া আছে, এটা তো আমরা পুরোটা লিখছি, এটা হচ্ছে কারেন্টের ভ্যালু, আমরা পুরোটা লিখছি, কারেন্টের ভ্যালু পুরোটা লিখছি। বাট যেহেতু আমাদের বের করছে হচ্ছে ভোল্টেজ, সেজন্য ভোল্টেজের মানটা কি করছে? আমরা 90 ডিগ্রি প্লাস করেছি, মানে ভোল্টেজের মানটা 90 ডিগ্রি লিড করেছি। কথা বুঝতে পারছি আমরা? কথা বুঝতে পারছি? বুঝতে পারছি? প্লাস 90 কোথা থেকে আসলে বুঝতে পারছি? এখানে বলা আছে যে উই নো দ্যাট ফর এ কয়েল অর ফর এ ইন্ডাক্টর বি লিডস আই বাই 90 ডিগ্রি। মানে ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে, ওই কারেন্ট থেকে আমাদের যে ভোল্টেজের মানটা আছে, ভোল্টেজের মানটা 90 ডিগ্রি আগায় থাকবে। যেহেতু কারেন্টের মান দিয়ে দেওয়া আছে, সেই জন্য কারেন্টের মানকে আমরা তার বাধার পরিমাণ দিয়ে গুণ করে ভোল্টেজের অ্যাম্পলিটিউডটা পাইছি, এবং কারেন্টের যা যা ছিল তা লিখছি, শুধুমাত্র প্লাস 90 লিখে দিছি। কি জন্য প্লাস 90 লিখে দিছি? কারণ হচ্ছে আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজের মানটা 90 ডিগ্রি আগায় থাকে। কথা কি বুঝতে পারছি নাকি কনফিউশন আছে? কনফিউশন থাকলে একটু বলবেন কাইন্ডলি। যদি কনফিউশন থাকে আমাকে বলেন, আমি আবার রিপিট করবো, প্রবলেম নেই। আর কি কনফিউশন আছে নাকি বুঝতে পারছেন? একটু বলেন তো। যদি বুঝে থাকেন তাহলে বলেন যে বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এভাবে এটাতে পাই গেছি। তাহলে আমরা বি যদি সলভ করতে চাই, তাহলে বি এর ক্ষেত্রে আমরা কি করতে হবে? বি এর ক্ষেত্রে কারেন্টের মানটা চেঞ্জ করে দেওয়া আছে, যে বি এর ক্ষেত্রে কারেন্ট হচ্ছে অন্যটা। সো কারেন্ট যদি অন্যটা হয় তাহলে কি করতে হবে? আমাকে ভোল্টেজ যদি বের করতে হয়, ভি ইকুয়াল টু আই, এখন আর আই আর হবে না, যেহেতু এক্স এল, তাহলে হবে আই এক্সএল। এক্সএল এর পরিমাণ, বি এর ক্ষেত্রে এক্সএল এর মান কত? আমরা এই যে ক্যালকুলেশন করছি, এখানে দেখি বি এর ক্ষেত্রে এক্সএল এর মানটা ক্যালকুলেশন করছে। এক্সেল এর মানটা ক্যালকুলেশন যেটা করছে সেটা আগেরটাই এক্সেল। এক্সেল রিমেইনস এট 37.7, মানে এক্সেল এর মানটা আবার ক্যালকুলেশন করে না, এক্সেল আগেরটা আছে। কিছু আগেরটা আছে, কারণ ইন্ডাক্টরের মানটাও আগেরটা যেটা আছে সেটা আছে, আমাদের ওমেগার মানটাও যেটা আছে সেটা আছে, সেজন্য এক্সেল এর মানটা আগেরটা যেটা আছে সেটাই আছে। শুধুমাত্র বি এর মানটা ক্যালকুলেশন করছে, যে বি এর মানটা ক্যালকুলেশন করছে আই এম ইনটু এক্সেল। তাহলে আমার ইন্ডাকটিভ যে ভোল্টেজ সেটা পেয়ে গেছি, ইন্ডাকটিভ ভোল্টেজ অ্যাম্পলিটিউড, এবং বাকি যা আছে তাই লিখছি, বাকি যা আছে তাই লিখে দিছি।
শুধুমাত্র +90 করেছি কি জন্য, কারণ আমরা যেহেতু ভোল্টেজ লিখছি সেজন্য এটাকে +90 করে দেওয়া আছে। এখন +90 করার পর এটা যোগ করার পর আলটিমেটলি 20 এখানে এক্সিস্ট করতেছে। এটাই হচ্ছে আমার ভোল্টেজের মান। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে আমার ভোল্টেজের মান। সো এটাই হচ্ছে আমার আলটিমেটলি ক্যাপাসিটিভ সার্কিট এবং ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে ভোল্টেজের যে মান সেটা। এবং এখানে আমার দেখেন ভোল্টেজের মানটা স্কেচ করে দেখাচ্ছে বা এঁকে দেখাচ্ছে। কারেন্টের মানটা কিরকম ছিল, কারেন্টের মানটা কিরকম ছিল, এই যে কারেন্টের মানটা যদি আমি দেখি আমরা কারেন্টের মানটা কিরকম ছিল, 7 sin 377t -70°, মানে কারেন্টের মানটা 70° কি করছিল, পিছায়া ছিল, তাই না? যেহেতু মাইনাস আছে সেজন্য আমাদের 00 পয়েন্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট কারেন্টের মানটা শুরু হয়েছে কোথায়, 70° পরে থেকে শুরু হয়েছে। কি জন্য, -70 আছে। আমরা জানি যে ফেজের মান যদি -70 থাকে তাহলে কি করে আমাদের ডান দিকে শিফট হয়, তাই না? 70° পিছিয়ে আছে। এবং আমাদের ভোল্টেজের যে মানটা সেটা কি করবে, সেটা আমরা দেখি যখন ভোল্টেজের মানটা আমরা বের করছি সেটা +20 আছে, মানে হচ্ছে 00 পয়েন্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট শুরু হবে হচ্ছে 20° আগে থেকে, যেহেতু +20 আছে। আমরা স্কেচ করলে এটা এইভাবে স্কেচ করবো বা আঁকবো। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মানটা ক্যালকুলেশন। ঠিক আছে, ক্যালকুলেশন। আচ্ছা, তারপরে কি বলা আছে, তারপরে একটা সেম আবার আগের মধ্যে আরেকটা ম্যাথ করে দেওয়া আছে ওইখানে এক্সাম্পল 4 এর মধ্যে। আগে আমরা এটা যেভাবে ক্যালকুলেশন করছি সেটা ক্যালকুলেশন করে দিছে। এটা একটু আপনারা দেখে নেবেন, ক্যালকুলেশনটা একটু দেখে নেবেন। সবাই একটু দেখে নেবেন, কেয়ারফুলি দেখে নেবেন। যদি প্রবলেম হয় তাহলে একটু আমাকে জানাবেন যে আমার কি প্রবলেম হচ্ছে, সলভ করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, তারপরে কি করা আছে, তারপরে আলটিমেটলি আমাকে ক্যাপাসিটরের জন্য একটা ক্যালকুলেশন করে দেওয়া আছে এক্সাম্পল নাম্বার 5 এ। ওখানে বলে দেওয়া আছে the voltage across a 1 microfarad capacitor is provided below। মানে একটা 1 microfarad ক্যাপাসিটর আছে, ওইটার যে ভোল্টেজ সেটা দিয়ে দেওয়া আছে। আপনাকে বলছে এটা কারেন্টটাকে বের করে দেওয়া হবে। ঠিক আছে, সো আমরা যদি কারেন্ট বের করতে চাই তাহলে কিভাবে বের করবো, আমাদের এখানে কি বলে দেওয়া আছে, একটা সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে অনেক কিছু থাকতে পারে, রেজিস্ট্যান্স থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, ঠিক আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকতে পারে। বাট বলে দেওয়া আছে ওই সার্কিটের মধ্যে একটা ক্যাপাসিটর আছে, যে ক্যাপাসিটরের মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে। মানে সে কিসের মান দেওয়া আছে, এটা সি এর মান দিয়ে দেওয়া আছে, তাই না? এবং এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ, আমি যদি ভোল্টমিটার ধরি তাহলে এই ক্যাপাসিটর অ্যাক্রসে ধরলে যে ভোল্টেজ দেখাবে, ওই ভোল্টেজের মানটা দিয়ে দেওয়া আছে। আমাকে এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা লাগবে। ভোল্টেজের মান দিয়ে দেওয়া আছে, কারেন্ট যাচ্ছে কি পরিমাণ সেটা বের করা লাগবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ক্যাপাসিটর যে বাধার পরিমাণটা বের করতে হবে। বাধার পরিমাণ হচ্ছে এক্সি বলতে আমরা জানি 1/ωc, তাই না? 1/ωc। সো 1/ωc যে ক্যালকুলেশন করছে বাধার পরিমাণটা আমরা পেয়ে গেছি 2500 ওহম। ঠিক আছে, তো বাধার পরিমাণ যদি পেয়ে যায়, আমরা জানি ভোল্টেজ, কি ভোল্টেজ ভি ইকুয়াল টু কি আই আর হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য। বাট যেহেতু এটা ক্যাপাসিটেন্স, তাহলে ক্যাপাসিটেন্সের জন্য কি হবে, আই অফ এক্সি। ইন্ডাক্টর হলে কি হবে, আই অফ এক্স এল। কারণ কি বাধার পরিমাণ দিয়ে আমরা গুণ করি, রেজিস্টিভ বাধার পরিমাণ দিয়ে গুণ করলে আই অফ আর হয়, ক্যাপাসিটিভ বাধার পরিমাণ গুণ করলে আই অফ এক্সি হয়, ইন্ডাকটিভ বাধার পরিমাণ গুণ করলে আই অফ এক্স এল হয়। সো এক্স এর মানটা আমরা জানি, ভোল্টেজের মানটাও জানি, আমরা কারেন্টের মানটা বের করবো। সো কারেন্টের মান বের করলে কারেন্টের মান কি হবে, আই ইকুয়াল টু ভি বাই এক্সি। তো এখানে এটাই করছে যে আই ইকুয়াল টু আই এম ইকুয়াল টু ভি বাই এক্সি। এটা করার পর আমরা কারেন্টের মানটা পেয়ে গেছি। সো এটা হচ্ছে কারেন্টের মান মিলি অ্যাম্পিয়ার। এবং আগে যা আছে তাই টোটাল ভোল্টেজের মান যেটা ছিল, এই যে ভোল্টেজের মান sin 460, আমরা sin 460 লিখছি, কিন্তু এই ক্ষেত্রে আবার প্লাস 90 করেছি। কেন করছি, কারণ ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজ থেকে 90° আগায় থাকে, এটা আপনার মনে রাখতে হবে। ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা কারেন্ট থেকে 90° আগায় থাকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজ থেকে 90° আগায়। কথা বোঝা গেছে? সেজন্য যেহেতু ভোল্টেজের মান যেটা দেওয়া আছে ওইটার সাথে আমরা 90° যোগ করেছি। এটা আমাদের মনে রাখতে হবে যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট আগায় থাকে নাকি ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট আগায় থাকে, এবং
ইন্ডাক্টরের ক্ষেত্রে কি ভোল্টেজটা 90 ডিগ্রি আগায় থাকে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজটা 90 ডিগ্রি আগায় থাকে, সেটা আমার মনে রাখতে হবে। এবং যে আগায় থাকলে তার সাথে প্লাস 90 ডিগ্রি দিয়ে দিতে। কথা বুঝতে পারছি? আমরা কি বুঝতেছি? সো এইটা এইভাবে এখানে ক্যালকুলেশন করা হয়েছে, আপনারা জাস্ট ক্যালকুলেশনটা দেখে নেবেন। ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখে নেবেন, এই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে আমাদের প্রবলেম কিভাবে সলভ করে, বা আমাদের প্রবলেমগুলো যেভাবে সলভ করছি এটা আমি দেখালাম, এখানে যেভাবে সলভ করছি এভাবে দেখালাম। হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে প্রবলেমগুলো ডেরিভেটিভ দিয়েও সলভ করতে পারেন। ওই যে আমরা যে ইকুয়েশন দেখাইছিলাম, কারেন্টের মান দেওয়া থাকলে ভোল্টেজের যে এখানে দেওয়া আছে, এখানে কারেন্টের মান দেওয়া থাকলে আপনি ভোল্টেজ বের করতে পারেন ডেরিভেশন করে, বা ভোল্টেজের মান দেওয়া থাকলে কারেন্টের মান বের করতে পারেন, বা ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি ভোল্টেজ দেওয়া থাকে কারেন্ট বের করতে পারেন, বা ক্যাপাসিটিভ কারেন্টের মান দেওয়া থাকলে ভোল্টেজ বের করতে পারেন। আপনারা এই ইকুয়েশনের মাধ্যমে, এই 4টা ইকুয়েশনের মাধ্যমে আপনারা সলভ করতে পারেন, অথবা আপনাদের এখানে যেভাবে সলভ করতে আছে এইভাবে আপনারা সলভ করতে পারেন। ভেঙে আপনারা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বের করে, ওইটার অ্যামপ্লিটিউড বের করে যেটা আছে সেটা। এবং এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কি, যে ভোল্টেজ লিড করতেছে নাকি ল্যাগ করতেছে, বা কারেন্ট লিড করতেছে নাকি ল্যাগ করতেছে, এটা আপনার মনে রাখতে হবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে কে লিড করে, ইন্ডাক্টরের ক্ষেত্রে কে লিড করে, এটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে মনে রাখতে হবে। বাট আপনি ডেরিভেটিভ যেটা আছে ওইটা দিয়ে যদি আপনি বের করেন, তাহলে আপনার মনে রাখতে হবে আপনি ডেরিভেশন করলে সরাসরি এরকম চলে আসবে। কথা বুঝতে পারছি? ডেরিভেশন করলে সরাসরি এরকম চলে আসবে, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 6, এক্সাম্পল 7, এগুলো তো সেম সবকিছু দিয়ে দেওয়া আছে। সো এগুলো আপনারা একটু এক্সাম্পল গুলো দেখবেন, দেখে আলটিমেটলি আপনারা সলভ করবেন, সলভ করে দেখবেন যে সলভ হচ্ছে কিনা। এই হচ্ছে আমাদের আজকের আমাদের যে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর যে রেসপন্স, ওই রেসপন্স ওয়াইজ আমাদের প্রবলেমের সলিউশন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেনস টিল নাও? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আলটিমেটলি আমাদের নেক্সট টপিক আমরা আলোচনা করবো, আমাদের লাস্ট টপিক আজকের, ওই টপিকটা আলোচনা করে আমরা আজকে ক্লাস শেষ করে দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন স্যার, আমার আরেকটা ক্লাস আছে স্যার। কয়টা ক্লাস আপনাদের? স্যার, আমার আরেকটা ক্লাস আছে, একটা 30-এ স্যার। মানে শুধুমাত্র আপনারই ক্লাস, পার্সোনালি আপনারই ক্লাস, অন্য কারো ক্লাস নেই? স্যার স্যার, আমার এটা রিটেক কোর্স, তো এই কারণে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপনার রুল বা আপনার নামটা কাউরে বলে যান, আমি যখন রুল করবো স্যার। আচ্ছা, যাই হোক, রুল এক হোক আর যাই হোক, নামটা বলে যান যাতে রিমাইন্ড করে দেখবো আমাদের। ঠিক আছে, কারণ আমি আমার মনে থাকবে, আমি তো আজকে রুল করবো, নাম ধরে রুল করবো, তো সো একটু মনে করে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আপনি মনে রাখেন, সিআর মনে রাখেন। ঠিক আছে, তো আপনারা এই প্রবলেমগুলো সলভ করবেন, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু আপনাদের পরীক্ষার মধ্যে অবশ্যই 5 থেকে 10 মার্কস থাকবে। আপনাদের ফাইনালের মধ্যে 5 থেকে 10 মার্কস, 5 মার্কস গ্যারান্টি। আমি এখন যে সলভগুলো দেখাইলাম বা যে প্রবলেমগুলো দেখালাম, এগুলো থেকে আপনাদের 5 মার্কস একদম গ্যারান্টি থাকবে। 5 মার্কস একদম গ্যারান্টি, কোনো মিস না। আপনি এগুলো যদি পারেন 5 মার্কস অনায়াসে পেয়ে যাবেন ফাইনালে। কথা বুঝতে পারছি? সো কেয়ারফুলি একটু সলভ করবেন, খুবই সুন্দর করে সলভ করবেন। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে, কনফিউশন থাকে, আমাকে ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবেন। তারপরে যদি পার্সোনালি কোনো প্রবলেম থাকে, আমাকে নক দিয়ে আমার চেম্বারে চলে আসবেন, অথবা আমি যেখানে থাকি সেখানে চলে আসবেন, আমি বুঝাই দেবো। কথা বুঝতে পারছি? ঠিক আছে, এবার একটু দেখবেন, আমরা আজকে লাস্ট টপিক আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ দ্য বেসিক এলিমেন্টস। আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখবো। ফ্রিকোয়েন্সি রেসপন্স কি কিছুই না, আমরা অলরেডি ফ্রিকোয়েন্সি রেসপন্স শিখে ফেলছি। আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা শিখে ফেলছি। ঠিক আছে, আমরা দেখলেই বুঝতে পারবো যে ফ্রিকোয়েন্সি রেসপন্স কিভাবে শিখে ফেলছি। আমরা কি বলছিলাম, যে আমাদের রেজিস্টিভ যে সার্কিট আছে, আমাদের যদি একটা সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স থাকে 10 ওহম, তাহলে যে বাধার পরিমাণও 10 ওহম হয়, তাই না? বাধার পরিমাণও 10 ওহমই হয়। এর উপর কি আমাদের সার্কিটের যে ফ্রিকোয়েন্সি ওমেগা, এটার কোনো ইফেক্ট আছে? মানে ওমেগার মান যদি কম বেশি হয়, তাহলে কি আমাদের রেজিস্টিভ সার্কিটের মধ্যে এটার ভ্যালু চেঞ্জ হয়? এইটার ভ্যালু চেঞ্জ হয় না, আমাদের রেজিস্ট্যান্সের চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে আমাদের বেসিক যে এলিমেন্টস, এর মধ্যে যে রেজিস্ট্যান্স আছে আর, এই আর এর উপর আমাদের ফ্রিকোয়েন্সির কোনো কি নাই, কোনো হাত নাই।
বা ফ্রিকোয়েন্সি রিলেটেড কোনো টার্ম তার উপর অ্যাপ্লিকেবল না। বুঝতে পারছি কথা? বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা দেখছি ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের করতে চাই সেখানে কি থাকে? ওমেগা এল থাকে। এবং আমরা যদি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের করতে চাই সেখানে কি থাকে? 1/ওমেগা সি থাকে, তাই না? সো এইখানে ওমেগার ইফেক্ট আছে আমাদের ক্যাপাসিটরের উপর এবং ইন্ডাক্টরের উপর। আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কাজ করে বা ফ্রিকোয়েন্সি ওয়াইজ এটা চেঞ্জ হয়, কিন্তু আমাদের রেজিস্টরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির কোনো ইফেক্ট নাই। দ্যাটস ওয়াই আমাদের রেজিস্টিভ সার্কিটে ফ্রিকোয়েন্সি কোনো ইফেক্ট নাই। বাট ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিটের যেহেতু বাধার মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি ওমেগা রয়েছে, সেজন্য আমাদের ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা পাওয়া যাবে বা ফ্রিকোয়েন্সির ইফেক্টটা পাওয়া যাবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখি যে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিভাবে দেখাইছে। ঠিক আছে, আমরা দেখি। দেখেন আমাদের এখানে বেসিক্যালি মধ্যে প্রথমে রেজিস্ট্যান্স, আইডিয়াল রেজিস্ট্যান্স বলছে। দেখেন এখানে আমাদের এক্স এক্সে ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি 5 হার্টজ, 5 কিলো হার্টজ, 10 কিলো হার্টজ, 15 কিলো হার্টজ, 20 কিলো হার্টজ, যাই হোক 12 কম হোক ফ্রিকোয়েন্সি যাই হোক, আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 22 ওহম থাকে, এটা 22 ওহমই থাকবে আজীবন, এটা 22 ওহম থাকবে। এটা কখনোই ফ্রিকোয়েন্সি বাড়লে কমলে কিছুই হলে এটা চেঞ্জ হবে না। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফিক্সড ভ্যালু, ডিসি ভ্যালু। সো আমাদের এখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে, সুন্দরভাবে বলে দেওয়া আছে। দেখেন বলে দেওয়া আছে, ফর অ্যান আইডিয়াল রেজিস্টর you can assume that frequency will have absolutely no effect. ফ্রিকোয়েন্সির কোনো ইফেক্টই নাই আমাদের আইডিয়াল রেজিস্টরের ক্ষেত্রে। কথা বুঝতে পারছি? সো আপনাকে যদি কোশ্চেন করা হয় পরীক্ষা হলে যে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইফেক্ট অন রেজিস্টর, আপনাকে 1 মার্কসে একটা কোশ্চেন করে দিতে পারে যে আমাদের ফ্রিকোয়েন্সির কি ইফেক্ট আছে আমাদের রেজিস্টরের উপরে। আপনি পরিষ্কার ভাষায় সুন্দর ভাষায় লিখে দেবেন there is no effect of frequency in resistor, 1 মার্কস। আপনাকে আর কিছুই লিখতে হবে না, সুন্দর কাটকাট কোশ্চেন হবে, কাটকাট আনসার করবেন, আপনাকে বেশি কিছু লিখতে হবে না। ঠিক আছে? আপনারা এইবার সেমিস্টার ফাইনালে অনেক হাবি যাবে, অনেক কথাবার্তা লিখছেন, এগুলো দরকার না। আপনাকে যেটা কোশ্চেন করছে সেটা আনসার দেন। আপনি পারলে যত প্রিসিয়াস ওয়েতে, যত সহজে বা যত ছোট ভাবে আপনি আনসার করতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট আনসারটা কারেক্ট হতে পারবে, কারেক্ট হতে হবে। ঠিক আছে? সো আমাদের রেজিস্টরের উপরে ফ্রিকোয়েন্সি কোনো ইফেক্ট নেই, আমরা দেখলাম, শেষ। তারপর আসছে হচ্ছে ইন্ডাক্টর, যে ইন্ডাক্টরের উপরে ফ্রিকোয়েন্সির কি পরিমাণ ইফেক্ট। তো আমরা জানি ইন্ডাক্টরের আমরা যদি বাধা বের করতে চাই সেখানে ফ্রিকোয়েন্সি চলে আসে, ওমেগা চলে আসে। ওমেগার মানে হচ্ছে 2πf, তাই না? সো এফ এর মান, ফ্রিকোয়েন্সির মান যত বাড়বে ইন্ডাক্টিভ বাধার পরিমাণ তত বাড়বে, ফ্রিকোয়েন্সির মান যত কমবে ইন্ডাক্টিভ বাধার পরিমাণ তত কমবে, তাই কিনা? তাই তো। তো ফ্রিকোয়েন্সির মান যদি 0 হয়, ইন্ডাক্টিভ বাধার পরিমাণ 0, ফ্রিকোয়েন্সির মান যদি ইনফাইনাইট হয় বা অনেক বেশি হয়, তাহলে ইন্ডাক্টিভ বাধার পরিমাণ ইনফাইনাইট। তো 0 ফ্রিকোয়েন্সিতে ইন্ডাক্টিভ বাধার পরিমাণ যেহেতু 0, আমরা জানি শর্ট সার্কিট কোন একটা সার্কিটের মধ্যে যদি শর্ট হয়ে যায় তাহলে সেখানে বাধার পরিমাণ কত থাকে বলেন তো? এখানে বাধার পরিমাণ কত থাকে? 0। আমরা বলতে পারি 0 ফ্রিকোয়েন্সিতে ইন্ডাক্টর একটা শর্ট সার্কিটের মতো কাজ করে, এবং যদি ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায় তাহলে ইন্ডাকটিভ বাধার পরিমাণও অনেক বেড়ে যাবে। ফ্রিকোয়েন্সি যদি ইনফাইনিট হয়ে যায় তাহলে আমার ইন্ডাকটিভ বাধার পরিমাণও কি হয়ে যাবে? ইনফাইনিট হয়ে যাবে। যেহেতু বাধার পরিমাণ যদি ইনফাইনিট হয়ে যায়, বাধার পরিমাণ ইনফাইনিট হয়ে যাওয়া মানে কি? এখানে ইনফাইনিট পরিমাণ বাধা মানে হচ্ছে দুইটা সার্কিটের মধ্যে কোনো কানেকশন নাই, ইনফাইনিট পরিমাণ বাধা। তো আমরা বলতে পারি যে হাই ফ্রিকোয়েন্সিতে ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি হয়, ওমেগার মান যদি অনেক বেশি হয়, তাহলে আমাদের ইন্ডাকটিভ সার্কিট একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, এবং ফ্রিকোয়েন্সির মান যদি 0 হয় তাহলে ইন্ডাকটিভ বাধার পরিমাণ যেহেতু 0, সেহেতু আমাদের ইন্ডাক্টরটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। এটাই আলটিমেটলি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির যে রেসপন্স বা ফ্রিকোয়েন্সির ইফেক্ট অন এ ইন্ডাক্টর। মানে ইন্ডাক্টরের উপরে বা ইন্ডাকটিভ সার্কিটের উপরে আমার ফ্রিকোয়েন্সির যেই কি ইফেক্ট সেটা এখানে দেখা যাচ্ছে, যে ফ্রিকোয়েন্সি মান 0 হলে ইন্ডাক্টর শর্ট সার্কিটের মতো কাজ করে, এবং ফ্রিকোয়েন্সির মান যদি ইনফাইনিট হয় বা হিউজ বেশি হয় তাহলে ইন্ডাক্টর ওপেন সার্কিটের মতো কাজ করে। কেন কাজ করে ওপেন সার্কিট বা শর্ট সার্কিট?
কারণ ফ্রিকোয়েন্সি ভ্যালু যখন আমি পুট করব তখন এখানে বাধার পরিমাণ ইন্ডাক্টর বাধার পরিমাণ 0 হয়ে যাবে যদি ফ্রিকোয়েন্সি মান 0 হয়, এবং ইন্ডাক্টরের মধ্যে যদি বাধার যে পরিমাণ সেটার মধ্যে যদি ফ্রিকোয়েন্সি পরিমাণ অনেক বেশি পুট করি তাহলে আমার বাধার পরিমাণ অনেক বেশি হয়ে যাবে এবং সেটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। আমার ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? কারো কনফিউশন আছে কোনো? এটার উপর কোনো কনফিউশন আছে? কনফিউশন? এনি কনফিউশন? এনি কনফিউশন? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম কারো কোনো কনফিউশন নাই। ঠিক আছে, আচ্ছা। তারপর আসছে ক্যাপাসিটরের উপর আমাদের ফ্রিকোয়েন্সি ইফেক্ট। আমরা জানি ক্যাপাসিটরের বাধার পরিমাণ আমরা ক্যালকুলেট করতে পারি এক্স ইকুয়াল টু, আমরা প্রথম দিন থেকে বলতেছি 1/ওমেগা সি। হ্যাঁ, ওমেগার মান আবার আমরা জানি কি 2πf, এই কথা 2πfc যে কথা, ওমেগা সি এই কথা, তাই না? এই কথা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সির একটা ইফেক্ট আছে, তাই না? ফ্রিকোয়েন্সির একটা ইফেক্ট আছে। কিরকম ইফেক্ট আছে? যদি আমার এই ফ্রিকোয়েন্সির মানটা 0 হয়ে যায়, এই ফ্রিকোয়েন্সির মান 0 হয়ে গেলে আমাদেরকে বলতে পারবেন কেউ আমাদের ক্যাপাসিটি বাধার পরিমাণ কত হবে ফ্রিকোয়েন্সির মান 0 হয়ে গেলে? ফ্রিকোয়েন্সি মান যদি 0 হয়ে যায় তাহলে নিচের মান, হ্যাঁ রাইট, নিচের মান 0 হয়ে যাবে। তার মানে আমার আলটিমেটলি 1/0 মানে হচ্ছে ইনফাইনাইট পরিমাণ বাধা দিবে। ইনফাইনাইট পরিমাণ বাধা দেওয়ার মানে কি? ইনফাইনাইট পরিমাণ বাধা দেওয়ার মানে হচ্ছে সার্কিটটা প্রায় ওপেন সার্কিট, তাই না? এখানে ইনফাইনাইট পরিমাণ বাধা, ইনফাইনাইট পরিমাণ বাধা মানে কারেন্ট ফ্লো করতে পারবে না। কারেন্ট ফ্লো কখন করতে পারে না? যখন সার্কিটটা ওপেন থাকে তখনই ফ্লো করতে পারবে, তাই কিনা? সো আমার ফ্রিকোয়েন্সির মান যদি 0 হয় তাহলে আমার ক্যাপাসিটরটা ইনফাইনাইট পরিমাণ বাধা দেবে। তার মানে কারেন্ট, আমাদের ক্যাপাসিটিভ সার্কিট তখন ওপেন সার্কিটের মতো কাজ করবে। বাট ফ্রিকোয়েন্সির মান যদি আমার কি হয়, ইনফাইনাইট পরিমাণ হয় বা অনেক বেশি হয়, তখন ক্যাপাসিটির বাধার পরিমাণ 1/ইনফাইনাইট যদি হয় তাহলে আমার ক্যাপাসিটিভ যে বাধার পরিমাণ সেটা হয়ে যাবে হচ্ছে কত? 0। তার মানে তখন আমার এই সার্কিটটা 0 বাধা দিবে। 0 বাধা দিবে মানে কি? কারেন্টের মধ্যে ফ্লো করতে কোনো বাধাই দিবে না। তার মানে এখানে আমাদের ক্যাপাসিটিভ যে বাধার পরিমাণ সেটা হয়ে যাবে 0, যখন ফ্রিকোয়েন্সির পরিমাণটা কত হবে? ইনফাইনাইট হবে। এটাই আলটিমেটলি আমার এখানে দেখায় দেওয়া হয়েছে। এই যে দেখা যাচ্ছে যখন ফ্রিকোয়েন্সি 0 তখন আমার ক্যাপাসিটরটা কি ওপেন সার্কিটের মতো কাজ করে, এবং ফ্রিকোয়েন্সি যখন ভেরি ভেরি হাই তখন হচ্ছে আমার ক্যাপাসিটিভ সার্কিটটা শর্ট সার্কিটের মতো কাজ করে। এবং এখানে ফ্রিকোয়েন্সি ভার্সেস বাধার পরিমাণটা দেখাইছে যে আমাদের ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, ফ্রিকোয়েন্সি যদি 0 হয়, 0 হলে আমার 0 হলে বাধার পরিমাণ কত বলেন তো? ফ্রিকোয়েন্সি 0 হলে বাধার পরিমাণ কত বলেন তো? ফ্রিকোয়েন্সি যদি 0 হয় তাহলে বাধার পরিমাণ তো আমার কি হবে? 0 কাছাকাছি হয়ে যাবে। এবং ফ্রিকোয়েন্সি যখন বাড়তে থাকবে তখন আমরা বাধার পরিমাণটা 0 কাছাকাছি চলে আসবে। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি, সরি আমি ভুল বলছি এর আগে, যদি আমাদের ফ্রিকোয়েন্সি 0 হয় তাহলে আমার বাধার পরিমাণটা ইনফাইনাইট পরিমাণ থাকবে। দেখেন ইনফাইনাইট পরিমাণ থাকবে, বা অনেক বেশি, বা হিউজ বেশি মানে কি? এটা একদম ওপেন সার্কিট। আর যখন আমার ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বেড়ে যাবে তখন আমার বাধার পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা প্রায় 0 কাছাকাছি চলে আসবে, 0 কাছাকাছি চলে আসবে। তার মানে বাধার পরিমাণটা খুবই কম। হাই ফ্রিকোয়েন্সি বাধার পরিমাণটা খুবই কম, মানে এটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। তো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ বেসিক এলিমেন্টস। আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এখানে প্র্যাকটিক্যাল রেসপন্স দিয়েছে, আসে ওগুলো একটু দেখে নেবেন। বাট বেসিক যে ফ্রিকোয়েন্সি রেসপন্স এটাই আলটিমেটলি আমার এখানে বুঝাইয়া দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনাদের কোশ্চেন আসতেই পারে, এই হচ্ছে কথা। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সেস এন্ড আমাদের যে বেসিক এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট রিলেটেড যে ম্যাথ আছে, এই ম্যাথ থেকে আলোচনা করলাম। এই চ্যাপ্টার থেকে আপনাদের 5 মার্কস তো আসবে একদম গ্যারান্টি, 10 মার্কস তো কোশ্চেন আসতে পারে। ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে আপনাকে বলে দিতে পারে যে শো দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে, বা ক্যাপাসিটর কিভাবে ফ্রিকোয়েন্সির পার্সপেক্টিভে আপনার রেসপন্স করে, এটা আপনাকে কি করেন? আপনাকে শো করেন মানে কি? আপনাকে এরকম ভাবে ক্যাপাসিটিভ ইম্পিডেন্সের পরিমাণ বের করতে হবে, বা রিঅ্যাক্টেন্সের পরিমাণটা লিখতে হবে। লিখে আপনাকে বলতে হবে যে ফ্রিকোয়েন্সি যদি 0 হয় তাহলে ক্যাপাসিটর কি হয়? ওপেন সার্কিটের মতো কাজ করে। এবং ফ্রিকোয়েন্সি যদি ভেরি হাই হয় তাহলে শর্ট সার্কিটের মতো কাজ করে। এবং এই যে গ্রাফটা আপনাকে প্লট করে দেখাই দিতে হবে। 5 মার্কস। বা আপনাকে বলতে পারে ইন্ডাক্টরের ক্ষেত্রে আপনি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখান। কথা বোঝা গেছে? তো এই ধরনের কোশ্চেন আপনাদের এখান থেকে হইতে পারে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই। নেক্সট ইনশাল্লাহ হয়তো ফিজিক্যাল ক্লাসে আপনাদের সাথে দেখা হবে।
যদি আর কি এটা আপনাদের যদি মানে নেক্সট যদি আপনাদের এটা যদি এক্সপান্ড না করে, আমাদের যদি যে সিচুয়েশনটা চলতেছে, আমাদের হিট, আমরা অ্যাংজাইটিতে আসি, আমরা একটা হিট স্ট্রেসের মধ্যে আছি, এটা যদি নেক্সট আমাদের কন্টিনিউ না করে, তাহলে ইনশাআল্লাহ আমাদের ফিজিক্যাল ক্লাসে দেখা হবে। আজকের যে টপিকগুলো পড়ানো হয়েছে এগুলো একটু কাইন্ডলি একটু ভালো করে পড়াশোনা করবেন। আর যদি না পড়েন তাহলে ভুলে যাবেন, ঠিক আছে? যদি না পড়েন তাহলে আলটিমেটলি ভুলে যাবেন। বুঝতে পারছি আমরা? না পড়লে ভুলে যাবেন। তো যেহেতু আপনাদের এটা হচ্ছে নেক্সট ডে ক্লাসে, তাই না? এটা হচ্ছে আপনাদের নেক্সট ডে ক্লাসে, তাই না? নেক্সট ডে ক্লাসটা আজকে আমরা করে দিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ডেটটা হচ্ছে 30 তারিখ। সো আমি 30 তারিখে আপনার অ্যাটেন্ডেন্স এন্ট্রি করে দেবো। আজকে শুধুমাত্র আমি এখন প্রেজেন্টটা নিয়ে নেবো আর কি, ঠিক আছে? প্রেজেন্টটা নিয়ে আমি লিখে রেখে দেবো, যা যা অ্যাবসেন্ট থাকবেন তার নামটা লিখে রেখে দেবো এবং নেক্সট ডে আইডিটা আমি লিখে রেখে দেবো এবং নেক্সট ডে তো হচ্ছে আপনাদের প্রেজেন্টটা দিয়ে দেবো, ঠিক আছে? সো আমি রোল কল করতেছি, একটু কাইন্ডলি রেসপন্স করেন। আপনার 65 রাইট? রাইট 65 ওয়াশিপ ফাইম আছেন? ইলহাম ওয়াশিপ ফাইম? আচ্ছা ঠিক আছে, ওকে। এমডি আসিফ? স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা 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 ঠিক আছে। তারপর রায়া আছেন? হ্যাঁ হ্যালো বলেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন। স্যার মানে রেজিস্টর আর হলো ইম্পিডেন্স দুইটা কি সেম? আর রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্স সেম না। রেজিস্ট্যান্স যে বাধা দেয় সেটাও ওহম, ইন্ডাক্টর যে বাধা দেয় সেটাও ওহমে লিখি আমরা, ক্যাপাসিটর যে বাধা দেয় সেটাও ওহমে লিখি। বাট রেজিস্ট্যান্সের যে বাধা সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের বাধাকে আমরা কি বলি? রিঅ্যাক্ট্যান্স, ঠিক আছে? স্যার ইম্পিডেন্স? হ্যাঁ, ইম্পিডেন্স হচ্ছে আলটিমেটলি না, ইম্পিডেন্স না, ইম্পিডেন্স হচ্ছে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স বা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের বাধাকে যখন আমরা একসাথে কম্বিনেশন করব তখন সেটাকে বলবো ইম্পিডেন্স। আমরা দেখবো এটা, ইম্পিডেন্স আমরা পরে দেখবো, বুঝতে পারছি? আমরা এখন রিঅ্যাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্স আলাদা আলাদা প্লেসে রাখি। রিঅ্যাক্ট্যান্স হচ্ছে আমাদের ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের রিঅ্যাক্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সের যে বাধা সেটাকে আমরা রেজিস্ট্যান্সই বলি। নেক্সট যখন আমরা রেজিস্ট্যান্স এবং এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরকে একসাথে নিয়ে কাজ করব বা পড়াশোনা করব, তখন আমরা এই দুইটা বাধাকে যখন একসাথে কম্বিনেশন করব, তখন কম্বিনেশন করলে রিঅ্যাক্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স একসাথে যে বাধা দেবে সেই বাধাকে বলা হবে ইম্পিডেন্স। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে আমি ব্যাপারটা? জি স্যার। ওকে ওকে, এনি মোর কোশ্চেনস? এনি মোর কোশ্চেন? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে তানজিম আমিন রায়া আছেন? দিশা আছেন? দিশা? Yes, sir. আলপনা? Yes, sir. আরাফাত হোসেন? প্রেজেন্ট স্যার। লামিয়া আক্তার? Present, sir. আব্দুল্লাহ মাহদি? তৌহিদ মাইকটা অফ কর, তোর মুরগিটাকে। নাজমি আছেন নাকি? জি স্যার, প্রেজেন্ট প্রেজেন্ট। ওকে ঠিক আছে। জিসান জুনায়েদ? Yes, sir. শ্রেয়া দাস? শ্রেয়া দাস আছেন? শ্রেয়া দাস? জেরিন আক্তার? Yes, sir.
মাইকটা অফ করেন, মাইকটা অফ করেন। লাবিব আছেন? যারা প্রেজেন্ট আছেন মাইকটা একটু অফ করেন। হ্যাঁ, লাবিব আছেন? লাবিব, তারপর হচ্ছে ফাহেদ হাসান। ইয়েস স্যার। এফআই সানি। Yes, sir. ইমন। Present, sir. মাইনুদ্দিন আহমেদ। Present, sir. শাফিন আহমেদ। Yes, sir. জাহিদুল ইসলাম। অলিয়াফুল এলমা। Yes, sir. পূজা বিশ্বাস। Yes, sir. স্বাগতা সরকার। Yes, sir. ধ্রুব। Present, sir. রিফাতুল ইসলাম। Yes, sir. অর্পিতা ভুইয়া। Yes, sir. আমি হৃদয় মিয়া। সমজিৎ রয়। Present, sir. সরি, সমন্তি রয়। নূর সায়দা। Present, sir. শহীদুল ইসলাম। শাহরিয়ার হাসান। Present, sir. আব্দুল্লাহ আল ফাইজা সিনা। ওলিদুর রহমান। Yes, sir. আরোগ্য কুমার সাহা। মুহতাসির। স্যার মুহতাসির। হ্যাঁ, মুহতাসির আছেন? 624। ওকে, 64। তারপর তহিদ হোসেন আছেন? Yes, sir. তারপর হাসান তারেক। Yes, sir. তারপর তানভীর। নাফিজ ইমাম। Yes, sir. Asi. উম্মে আরিফা জামান। Present, sir. সৌরভ ভৌমিক। Yes, sir. শাকিরা রহমান। Yes, sir. তানভীর কবির। সৃষ্টি সরকার সেতু। শিশিরা সরকার সেতু। Yes, sir. আমি নাহিদ হাসান। Yes, sir. নাজবুল সাকিব। Present, sir. সানজিয়া ইসলাম শ্রুতি। Yes, sir. আনোয়ার হোসেন। জিনিয়া। Present, sir. মুনিয়া। Present, sir. নাজবুল হাসান। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। 116 আছে? জি স্যার আছি। স্যার একটু সমস্যা ছিল মানে। ওকে, ঠিক আছে। আর কে কি আছেন? 800 দিছেন সানিত ইসলাম স্মৃতি। হ্যাঁ, দেওয়া হয়েছে। অ্যাপসেট হচ্ছে 0239038547, 547, 570, 673, 753, 87827। থাকলে একটু বলেন, না থাকলে ওকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।